নমস্কার। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভিডিওটা আমাদের যে WBPSC অর্থাৎ আমাদের যে পিএসসি সংস্কৃত এক্সাম, মাস্টার অ্যান্ড মিস্টার্স এক্সাম, WBSLST প্রত্যেকটি টপিকের জন্য তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর টপিক থাকছে মহাকবি কালিদাস এবং কালিদাসের যে কাব্য, যে রচনা কত ভাগে ভাগ করা হয়েছে এবং তার ক্রম অনুসারে কিভাবে আমরা দেখতে পারি, সেই ক্রম অনুসারে কিন্তু আজকের আলোচনা আমাদের চলবে। তার আগে বলে রাখি, দেখো আমাদের কিন্তু অলরেডি ডাব্লিউবিপিএসসির কিন্তু আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ডাব্লিউবিপিএসসির সংস্কৃত ব্যাচ কিন্তু আমাদের চলছে। 50+ ছেলে কিন্তু অলরেডি ক্লাসে এনরোল করেছে, ক্লাস করছে। তোমরা চাইলেও কিন্তু ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরাও কিন্তু আমাদের WBPSC সংস্কৃত এবং WBSLST সংস্কৃত যে কম্বাইন্ড কোর্স, সেই কম্বাইন্ড কোর্সে কিন্তু অংশগ্রহণ করতে পারো। ক্লিয়ার? আমাদের এখানে WBPSC সংস্কৃতের সাথে সাথে WBSLST যে গ্রামার থেকে আরম্ভ করে কম্বাইন্ড কোর্সটাকে জুড়ে দেওয়া হয়েছে। দুটো কোর্সই কিন্তু আমাদের চলছে এখানে। এক্ষেত্রে তোমরা কিন্তু এসে ক্লাসে যোগাযোগ করতে পারো বা ক্লাসে জয়েন করতে পারো। তো যাই হোক, দেখো আজকে আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে আমরা এগিয়ে যাব। আজকের যে আমাদের ক্লাস মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের যে কাব্যের কতগুলো প্রকার রয়েছে এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে যে তার যদি একটা ক্রম অনুসারে নেওয়া যায়, যে তার রচনাগুলো ক্রম মানে আগে কোন রচনা তারপরে কোন রচনা, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই যে তথ্য, সেই তথ্যগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। এইভাবে প্রত্যেকটি ক্লাস কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু অনায়াসে ক্লাসে যুক্ত হতে পারো। ক্লিয়ার? দেখো মহাকবি কালিদাস, দেখো একটু ব্যক্তি পরিচয় এখানে দেওয়া আছে, একটু ব্যক্তি পরিচয়। অর্থাৎ দেখো যদি বলা হয় জন্মস্থান, মহাকবি কালিদাসের জন্মস্থান বললে উজ্জয়িনী। দেখো আশ্রয়দাতা বলতে তৎকালীন দিনে কোনো না কোনো কবি কোনো রাজার রাজ দরবারে রাজকবি হিসেবে কাজ করতেন, তার আশ্রয়দাতা হিসাবে। দেখো এখানেও যেমন রাজ পরিবারে কাজ ছিল, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আশ্রয়দাতা হিসাবে তিনি ছিলেন। পত্নীর নাম ছিল কালিদাসের বিদ্যোত্তমা। মিত্র, লঙ্কার রাজা অর্থাৎ কুমার দাস তার মিত্র ছিল। তিনি জাতিতে কে ছিলেন, জাতিতে বা গোত্র ছিল তার ব্রাহ্মণ। তিনি শৈব ছিল অর্থাৎ শিবের উপাসক ছিল। তার উপাসক বলতে কে? শৈব। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন করে দেয় যে কালিদাস ছিলেন বা কালিদাস ও ভবতী, দিয়ে 4টা অপশন দিয়ে দিবে, তিনি ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে, বা তিনি কোন উপাসক ছিলেন। এইভাবেও কিন্তু কোশ্চেন আমাদের হয়েছে। তার প্রিয় ছন্দ, দেখো উপজাতি বা অনুষ্টুপ তার প্রিয় ছন্দ। প্রিয় অলঙ্কার উপমা, কারণ উপমা অলঙ্কারের জন্য উপমা কালিদাসস্য বিখ্যাত, সেটা আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানি। প্রিয় রস দেখলে আমরা পাবো এখানে শৃঙ্গার রস। রীতি যদি ধরা হয় বৈদর্ভ রীতি এবং প্রসাদ গুণ। এবং দেখো কালিদাসের সময়কাল যদি ধরা হয়, কালিদাসের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় 4র্থ শতক হচ্ছে তার সময়কাল হিসাবে গণ্য হয়। এইবারে দেখো কালিদাসের যে রচনা, আমরা মূলত জানি যে কালিদাসের 7টি রচনা প্রসিদ্ধ, 7টা রচনা পাওয়া যায়। সেই 7টি রচনাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে 7টি রচনার মধ্যে 1 নম্বর হলো যে নাটক। 3টি নাটক কালিদাসের পাওয়া যায়, মালবিকাগ্নি মিত্রম, বিক্রমবর্ষীয়ম আর অভিজ্ঞান শকুন্তলম। মালবিকাগ্নি মিত্রম, বিক্রমবর্ষীয়ম, অভিজ্ঞান শকুন্তলম, এই 3টি নাটক কালিদাসের প্রাপ্ত হয়। মহাকাব্য যদি আমরা দেখি, মহাকাব্য পাবো কোথায়? কুমার সম্ভব আর হচ্ছে রঘুবংশ, অর্থাৎ দুটো মহাকাব্য এখানে পাবো। কুমার সম্ভব এবং রঘুবংশ নামক দুটো মহাকাব্য এখানে পাবো। যদি খণ্ডকাব্য বা গীতিকাব্য দেখি, ঋতুসংহার আর মেঘদূত, ঋতুসংহার আর মেঘদূত, এই যে 7টি কাব্য, অর্থাৎ নাটক 3টি, মহাকাব্য দুটো কুমার সম্ভব রঘুবংশ, আর খণ্ডকাব্য বা গীতিকাব্য দুটো ঋতুসংহার আর মেঘদূত, এই 7টি কিন্তু কালিদাসের রচনা বলে গণ্য করা হয়। কিন্তু এছাড়াও কিছু অন্য রচনা কালিদাসের নাম অনুসারে প্রাপ্ত হয়, সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এক্সামে আসে। যেমন ধরো কিছুদিন আগেই মনে সম্ভবত নেট বা সেটে একটা কোশ্চেন দিল, শ্রুতবোধ কার রচনা? শ্রুতবোধ হচ্ছে কালিদাসের রচনা। কালীস্রোত, গঙ্গাষ্টক, জ্যোতির্বিদাভরণ, রাক্ষস কাব্য, শ্রুতবোধ, এই অন্যান্য রচনাগুলোও কালিদাসের রচনা বলে মনে করা হয়।
তাহলে দেখো আমি যেটা বলতে চাই তোমাদের, যে কালিদাসের মূলত 7টি রচনা প্রাপ্ত হয়: নাটক মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম, অভিজ্ঞান শকুন্তলম, মহাকাব্য কুমার সম্ভবম, রঘুবংশম, আর খণ্ডকাব্য বা গীতিকাব্য হচ্ছে মেঘদূত আর হচ্ছে ঋতুসংহার। এইবারে দেখো এই যে কাব্য, এই কাব্যগুলোকে যদি বলা হয় যে ক্রম অনুসারে সাজাও, কোশ্চেন হতে পারে আমাদের যে কালিদাসের প্রথম কাব্য কোনটা ছিল, বা মহাকাব্য প্রথম কোনটা, বা তার প্রথম নাটক কোনটা, এই ধরনের কিন্তু কোশ্চেন আমাদের হলেও হতে পারে। তো এই ধরনের যদি আমাদের কোশ্চেন আসে, তো কিভাবে আমরা সেটাকে সলভ করব বা কিভাবে দেখব, সেটাও কিন্তু একটা সূত্রের আকারে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ সেই সূত্রের আকারে যদি আমরা পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের মনে রাখার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়ে যায়। তো দেখো যদি আমরা ক্রম অনুসারে দেখতে যাই কালিদাসের কাব্যগুলোকে, দেখো একটা সূত্র এখানে করে দেওয়া আছে, সেই সূত্রটা তোমরা ফলো করতে পারো। তো কালিদাসের রচনা কালক্রম অনুসারে কালক্রম অনুসারে কালিদাসের রচনা দেখো রি কু মা বি মে র ও ভি, ঠিক আছে। দেখো প্রত্যেকটি কাব্যের প্রথম অক্ষর নিয়ে একটা সূত্র তোমাদের বানিয়ে ফেলা হয়েছে। রি থেকে আসছে ঋতু সংহার, অর্থাৎ কালিদাসের প্রথম রচনা, কালিদাসের প্রথম রচনা বা প্রথম তার কৃতি কি আসছে, ঋতু সংহার হচ্ছে তার প্রথম রচনা। 2 নম্বর দেখো কুমার সম্ভবম, প্রথম মহাকাব্য। যদি কোশ্চেন আসে যে কালিদাসের প্রথম মহাকাব্য কোনটা, কালিদাসের প্রথম মহাকাব্য আসবে কি কুমার সম্ভবম, ঠিক আছে। আর যদি বলে কালিদাসের প্রথম গীতিকাব্য কোনটা, প্রথম গীতিকাব্য হচ্ছে ঋতু সংহার। কোশ্চেন হতে পারে কালিদাসের অন্তিম রচনা কোনটা, তার অন্তিম রচনা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, অন্তিম রচনা। তাহলে দেখো প্রথমে আসছে ঋতু সংহার, তারপরে আসবে কুমার সম্ভবম, তারপরে আসছে মালবিকাগ্নিমিত্র। অর্থাৎ নাটক যদি ধরা হয় যে কালিদাসের প্রথম নাটক কোনটা, তাহলে আসবে মালবিকাগ্নিমিত্রম। কালিদাসের পরের দেখো নাটক আছে বিক্রমবর্ষীয়ম, তারপরে মেঘদূতম, তারপরে রঘুবংশম, শেষে আছে অভিজ্ঞান শকুন্তলম। এটা হচ্ছে কালক্রম অনুসারে রচনা। অর্থাৎ কালিদাসের যদি কালক্রম জিজ্ঞাসা করে যে কালক্রম অনুসারে কালিদাসের রচনাটা কি আছে, প্রথমে দেখো ঋতু সংহার, কুমার সম্ভবম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম, মেঘদূতম, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম। এই যে রচনা, 7টি রচনা কালক্রম অনুসারে কিন্তু এটি রচিত। অর্থাৎ এই ধরনের যে টপিক বা এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করো। WBPSC, হ্যাঁ, সংস্কৃত এবং SLST কম্বাইন্ড কোর্স কিন্তু আমাদের চলছে। সেই কম্বাইন্ড কোর্সে কিন্তু এখনো ভর্তি চলছে, তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং তার সাথে সাথে আমাদের EMRS অর্থাৎ একলব্য মডেল স্কুলে তোমাদের একটা বৃহৎ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। EMRS প্রায় 30,000-এর উপরে নিয়োগ হবে। তো EMRS যে সংস্কৃত, তারও ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি। তোমরা চাইলে কিন্তু এইখানেও, এই ক্লাসেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে দেখো 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে দেখো আমাদের কালিদাসের যে রচনা আমরা বললাম 3 ভাগে বিভক্ত করেছি আমরা, এবং তার সাথে সাথে হ্যাঁ একটি কালক্রম অনুসারে, এখন কালক্রম দেখো বিভিন্ন নেট সেট এক্সাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা কালক্রমটা খুঁজছে, তাই জন্য কালক্রম অনুসারেই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এরপরে দেখো তোমাদের একটা তথ্য দেখাচ্ছি। দেখো কালিদাসের একটি রচনা যেটা আসছে কুমের, অর্থাৎ কালিদাসের লঘুত্রয়ী রচনাকার। যদি বলা হয় লঘুত্রয়ী রচনাকারকে, লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস, ঠিক আছে। দেখো একটা সূত্র এখানে করেছে কুমের, অর্থাৎ কু থেকে কুমার সম্ভবম, মে থেকে মেঘদূত, র থেকে রঘুবংশ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। অর্থাৎ যে লঘুত্রয়ী রচনাকার, কোশ্চেন হতে পারে লঘুত্রয়ী রচনাকার কোনটা, না লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস। হুম, 3টি রচনার মধ্যে একটাকে হয়তো আলাদা দিবে, তারপরে বলবে এটা কোথা থেকে নেওয়া বা লঘুত্রয়ের মধ্যে কে কে পড়ছে। তাহলে লঘুত্রয়ী রচনাকার দেখো বলেছি, লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস, কুমার সম্ভবম, মেঘদূত আর রঘুবংশ। আর দেখো বৃহত্রয়ের একটা সূত্র করে দেওয়া আছে নৈশিকী, অর্থাৎ নৈষধীয় চরিতম, শিশুপাল বধ, কিরাতার্জুনীয়ম। দেখো যদি নৈষধীয় চরিতম বলা হয়, নৈষধীয় চরিত্রে শ্রীহর্ষ এখানে চলে আসবে, শ্রীহর্ষ। শিশুপাল বধ হলে মহাকবি মাঘ চলে আসবে, এখানে মাঘ। আর কিরাতার্জুনীয়ম চলে গেলে ওইখানে কি আসবে, মহাকবি ভারবী। তাহলে দেখো কিরাতার্জুনীয়মের রচয়িতা ভারবী, শিশুপাল বধ রচয়িতা মহাকবি মাঘ, আর নৈষধীয় চরিতম হচ্ছে শ্রীহর্ষ। কিরাতার্জুনীয়ম যদি দেখা হয় কতগুলো স্বর্গ আছে, 18টা স্বর্গ। শিশুপাল বধের 20টি স্বর্গ, নৈষধীয় চরিত্রের 22টি স্বর্গ। তাহলে 18, 20, 22 এইভাবে কিন্তু তোমাদের এই বৃহত্রয়ীকেও সাজানো হয়েছে। তাহলে সংস্কৃত সাহিত্যের লঘুত্রয়ী আর সংস্কৃত সাহিত্যের বৃহত্রয়ী, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে যদি কুমার সম্ভব দেখা যায়, এখানে দেখবে 17টা স্বর্গ আছে, 17টা স্বর্গে বিভক্ত। মেঘদূত 2টো খণ্ড, হ্যাঁ, পূর্ব মেঘ আর উত্তর মেঘ। আর রঘুবংশ হচ্ছে 19টি স্বর্গে রচিত মহাকাব্য। তাহলে আমরা এখানে দেখতে পেলাম লঘুত্রয়ী রচনাকার কিন্তু কালিদাস,
কিন্তু বৃহত্রয়ী অর্থাৎ নৈশিকী যদি হয়, তার রচনাকার 3 জন কবি এখানে চলে আসে এবং তাদের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে পাবে। তাহলে দেখো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ট্রিক্স অনুযায়ী কিভাবে তোমরা কম পড়ে বেশি নাম্বার পেতে পারো সেই দিকে কিন্তু আমরা মনোযোগটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের পিএসসির জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। পিএসসি বা এসএলএসটির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই যারা চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সংস্কৃত রিলেটেড এ টু জেড তথ্য অর্থাৎ নেট থেকে নেট, সেট, এসএলএসটি, পিএসসি, ঠিক আছে, ইএমআর এর সব তথ্য তোমরা এখানে পাবে। এছাড়াও নেটের পেপার 1 এবং সংস্কৃত এবং 73 যে কোর্স, সেই সংস্কৃত নেটেরও ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে পারো, বা আমাদের পেড কোর্স চলছে। তোমরা নেটের ক্ষেত্রেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের ডাব্লিউবিপিএসসি, হ্যাঁ, মাস্টার্স এবং মিস্টার্স যেটা আছে, তার সাথে সাথে ডাব্লিউবিএসএলএসটি কম্বাইন্ড কোর্স কিন্তু এখন অ্যাডমিশন চলছে। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী কোনো সময় আমরা নতুন কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ।